প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইটি উইন্ডোর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট 1 বিষয়ের একটি অধ্যায় সার্কিট থিওরেমস, এই অধ্যায়ের একটি টপিক ছিল সুপারপজিশন থিওরেম। পিছনের লেকচারে আমরা এই সুপারপজিশন থিওরেম সম্পর্কে ডিটেলসে জেনেছিলাম, অর্থাৎ কখন সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করা যায়, কোন কোন সার্কিটের মধ্যে, এবং কোন কোন নিয়মগুলো অনুসরণ করে খুব সহজেই কোনো জটিল সার্কিটকে সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করে সমাধান করা যায়, সেই সম্পর্কে পিছনের লেকচারে তাত্ত্বিক বিষয় সম্পর্কে আমরা জেনেছিলাম। প্রিয় দর্শক, আজকে আমরা এই সুপারপজিশন থিওরেমকে কাজে লাগিয়ে একটি জটিল সার্কিট সমাধান করব। আশা করি সাথেই থাকবেন। তাহলে শুরু করা যাক। প্রিয় দর্শক, এখানে একটি সার্কিট দেওয়া আছে যেখানে একের অধিক সোর্স রয়েছে এবং কতগুলো রেজিস্ট্যান্স রয়েছে। সুপারপজিশন থিওরেমের শর্ত থেকে আমরা জেনেছিলাম যে সকল সার্কিটের মধ্যে একের অধিক সোর্স রয়েছে, অর্থাৎ যে সকল সার্কিট নর্মালি সিরিজ এবং প্যারালাল সার্কিট যেভাবে আমরা সমাধান করি সেভাবে সমাধান করা যায় না, সেই সকল সার্কিটকেই সমাধান করার জন্যই সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করা হয়। তার মানে এই যে এখানে যে সার্কিটটি রয়েছে এটি একটি জটিল সার্কিট যেখানে দুইটি সোর্স রয়েছে, অর্থাৎ এই সার্কিট এর মধ্যে সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করা যাবে। সুপারপজিশন থিওরেমকে কাজে লাগিয়ে কোনো জটিল সার্কিটকে সমাধান করার জন্য যে কৌশলগুলো ছিল তার মধ্যে প্রথম যে কৌশলটি ছিল সেটা ছিল সার্কিটের মধ্যে প্রবাহিত কারেন্ট এর ডিরেকশন নিজের ইচ্ছা অনুযায়ী দেওয়া যাবে। অর্থাৎ এই যে সোর্স থেকে যে কারেন্ট নির্গত হইতেছে, এই সোর্স থেকে যে কারেন্ট নির্গত হইতেছে এই কারেন্ট এর দিক নিজের ইচ্ছা অনুযায়ী দেওয়া যাবে, তবে সম্ভাব্য দিক যেটা সেই দিকে দেওয়ার চেষ্টা করব। তো আমরা তো নর্মালি জানি যে কারেন্ট সোর্স এর পজিটিভ প্রান্ত থেকে বের হয় নেগেটিভ প্রান্তের দিকে আসে, পজিটিভ প্রান্ত থেকে বের হয় নেগেটিভ প্রান্তের দিকে আসে। তো এখানে এই সোর্সের মধ্যে কারেন্ট পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তে আসার জন্য এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে অবশ্যই এই দিকেই যাবে। তো আমি দিয়ে দিলাম এদিকে, এটাকে দিলাম I1 কারেন্ট। অনুরূপভাবে এই সোর্স থেকেও কারেন্ট পজিটিভ প্রান্ত থেকে বের হয়ে নেগেটিভ প্রান্তের দিকে আসবে, তো এদিকেও আমি দিয়ে দিলাম, এটাকে দিলাম I2 কারেন্ট। এবং এই দুই কারেন্ট নেগেটিভ প্রান্তে এবং এই নেগেটিভ প্রান্তে আসার জন্য অবশ্যই এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে এই দিকেই আসবে, তাই এটাকে দিয়ে দিলাম I3 কারেন্ট। প্রিয় দর্শক, এখানে প্রশ্নে বলা ছিল যে নিচে সার্কিটের এই I1, I2, I3 বের করো। অনেক সময় সার্কিটের মধ্যে এই কারেন্টের ডিরেকশন সার্কিটের মধ্যে দিয়ে দিতে পারে, আবার অনেক সময় নাও দিতে পারে। তবে যদি না দিয়ে থাকে তাহলে অবশ্যই সম্ভাব্য দিক যেটা সেই দিকে আমরা এভাবে দিয়ে দিব। প্রিয় দর্শক, সমাধানের নিয়মাবলীর দ্বিতীয় যে নিয়মটি ছিল সেটা ছিল যে একের অধিক সোর্স থাকবে অবশ্যই সার্কিটের মধ্যে। এই সকল সোর্সের মধ্যে যে কোনো একটি সোর্সকে বিবেচনায় নিয়ে সার্কিট সমাধান করতে হবে। তো এর জন্য আমি প্রথমে এই 6 ভোল্ট এর যে সোর্সটি রয়েছে এটাকে বিবেচনায় নেব। তো আমি এখানে লিখতে পারি। তো এখন এই 6 ভোল্ট সোর্সটি যখন বিবেচনায় নিব তখন সার্কিটটি কেমন হবে সেটা আগে আমি এখানে এঁকে নেব। এখানে আসার পরে একটি সোর্স আসছে এবং এই সোর্সটি হচ্ছে ভোল্টেজ সোর্স। তো নিয়মাবলীর দ্বিতীয় যে নিয়মটি ছিল সেটা হচ্ছে যে কোনো একটি সোর্সকে বিবেচনায় নেব। এই যে আমরা যে কোনো একটি সোর্সকে বিবেচনায় নিয়েছি এবং এই সোর্স ব্যতীত বাকি যে সোর্সগুলো থাকবে সেই সোর্সের ক্ষেত্রে সেটা যদি ভোল্টেজ সোর্স হয় তাহলে সেই প্রান্তটা শর্ট করে দিতে হবে, এবং সেটা যদি কারেন্ট সোর্স হয় তাহলে সেটাকে ওপেন করে দিতে হবে। তো এই প্রান্তে এসে একটি ভোল্টেজ সোর্স পেয়েছি, তাই এটাকে শর্ট করে দিলাম। এখন নর্মালি তো আমরা জানি একটি সোর্স থেকে কারেন্ট কোন দিকে যেতে পারে, কারেন্টের দিকে যাবে, এটাকে I1, এই যে I1, তারপরে কারেন্ট এদিকে নেগেটিভ প্রান্তে আসার জন্য এদিকে আসবে অবশ্যই I3 এটা, এবং কারেন্ট এই দিকেই যাবে। যেহেতু এখানে কোনো সোর্স নেই তাই এখানে একটি সোর্সই রয়েছে, তাই কারেন্ট এই নেগেটিভ প্রান্তে আসার জন্য এদিকেই যাবে, আর এই কারেন্টটা ছিল I2 কারেন্ট। এখানে মেইন সার্কিটের দিকে এখন তাকাবো না, এখন এই সার্কিটের একটি সোর্স অনুযায়ী এই সার্কিটের দিকে তাকাবো। এখন নর্মালি সিরিজ প্যারালাল সার্কিটের মতো এখান থেকে I1, I2 এবং I3 বের করে নেব। এটা এক ধরনের মিশ্র সার্কিট। আর মিশ্র সার্কিট সম্পর্কে আমরা পিছনের লেকচারে জেনেছিলাম যে প্রথমে আমরা RT বের করে নেব, অর্থাৎ টোটাল রেজিস্ট্যান্স। এক্ষেত্রে RT বের করতে হলে শেষ থেকে আমি শুরু করব। এখানে 3 ওহম, এই 3 ওহমের সাথে এই 6 ওহম প্যারালালে রয়েছে, তাই লিখতে পারি 3 প্যারালাল 6। তারপরে এই দুইটার সাথে আবার এই রেজিস্টারটা সিরিজে রয়েছে, তাই এটা লিখব 3। ক্যালকুলেটরের মাধ্যমে রেজিস্ট্যান্সের মান নির্ণয় করব।
প্রিয় দর্শক, এই ক্যালকুলেশন আমি ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজেই বের করে নিতে পারি। এখানে একটু বুঝে নিই, 3 ওহমের সাথে 6 ওহম প্যারালালে রয়েছে এবং এটা প্যারালাল চিহ্ন, আর তার সাথে আবার 3 সিরিজে রয়েছে, এই জন্য +3 হয়েছে। এখন এটাকে আমি ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজেই করে নিব। প্রিয় দর্শক, প্রথমে আমি ক্যালকুলেটরকে অন করে নেব, তারপর ব্রেকেট দেব। ব্রেকেটের পরে 3 আছে, এই জন্য 3, এরপর ইনভার্স চাপবো, এই যে ইনভার্স আছে এই ইনভার্স চাপবো, এরপর +6 আবার ইনভার্স, এরপর ব্রেকেট শেষ করে আবার ইনভার্স দেব, তারপর হচ্ছে +3 এখন যদি সরাসরি চাপ দিই তাহলে টোটাল রেজিস্ট্যান্স বের হয়ে যাবে, যে 5 ওহম বের হয়েছে, 5 ওহম। ভিও জানা আছে, এখন আইটি বের করে নেব। ওহমের সূত্র থেকে আমরা জানি 1.2 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আইটি। তো এখান থেকে সোর্স থেকে যে কারেন্টটা বের হইতেছে এটাই তো আইটি কারেন্ট, যেহেতু সিরিজ আছে, এবং এটা I1ও, তাই আমরা লিখতে পারি অতএব I1 = 1.2 অ্যাম্পিয়ার। এখানে আসার পরে কারেন্ট দুই ভাগে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে I3 কারেন্ট, একটা হচ্ছে I2 কারেন্ট। তো আমি I3 কারেন্ট বের করব। ব্রাঞ্চ কারেন্ট নির্ণয়ের সূত্র থেকে আমরা পিছনের লেকচারে জেনেছিলাম যে টোটাল কারেন্ট ইনটু যে কারেন্টে নির্ণয় করবো তার বিপরীত প্রান্তের রেজিস্ট্যান্স। তো এই কারেন্ট নির্ণয় করতেছি যেহেতু, তার বিপরীত প্রান্তের রেজিস্ট্যান্স হচ্ছে এই রেজিস্ট্যান্সটা, এবং সেটা হচ্ছে 3 ওহম। 3 ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স, অর্থাৎ এই দুইটা রেজিস্ট্যান্সের যোগফল। অ্যাম্পিয়ার। অনুরূপভাবে I2 বের করে নেব। প্রিয় দর্শক, এই সার্কিট থেকে আমি I1, I2 এবং I3 পেয়ে নিয়েছি। একটি সোর্স বিবেচনায় নিয়ে এখান থেকে আমি I1, I2 এবং I3 বের করে নিয়েছি। এখন আরেকটি সোর্স বাকি আছে, তাই এখন সেই সোর্সটি বিবেচনায় নিব। সার্কিটটি যেভাবে আছে সেভাবে আমি তুলে নেব। আগে এই প্রান্তে এসে একটি ভোল্টেজ সোর্স পড়েছে। তো নিয়মাবলী থেকে আমরা জেনেছিলাম যে যে সোর্সটি বিবেচনা করব তা রেখে, এই যে তা রাখছি, বাকি সোর্সের ক্ষেত্রে সেটা ভোল্টেজ সোর্স হলে শর্ট করে দিতে হবে এবং কারেন্ট সোর্স হলে ওপেন করে দিতে হবে। তো এখানে এসে একটা ভোল্টেজ সোর্স পাইছি, তাই এটাকে শর্ট করে দিলাম। এখন কারেন্ট ডিরেকশনগুলো দিয়ে দিব। তো যেহেতু সোর্স থেকে কারেন্ট এদিকে যাচ্ছে, তাই এখানে যাবে কারেন্ট, এবং এই কারেন্টের নাম ছিল I2 কারেন্ট। এরপর এখানে আসার পরে কারেন্ট নেগেটিভ প্রান্তে আসার জন্য নিচের দিকে যাবে, সেটার নাম ছিল I3 কারেন্ট। এবং এখানে আসার পরে কারেন্ট এই দিকেই যাবে, যেহেতু নেগেটিভ প্রান্তে আসবে, তাই এটার নাম ছিল I1 কারেন্ট। এখন একটি সোর্স বিবেচনায় আমি কারেন্টের ডিরেকশন দেব। এই সার্কিটের সাপেক্ষে কারেন্ট ডিরেকশন দেব না। এখানে যেহেতু একটি সোর্স আছে, সেই অনুযায়ী কারেন্ট যেভাবে যাবে সেই দিকেই সেভাবে কারেন্টের ডিরেকশন দেব। তো এখন সাধারণ সার্কিটের মতো I1, I2 এবং I3 এর মান বের করে নেব। তার পূর্বে আমি টোটাল রেজিস্ট্যান্স বের করে নেব সার্কিটের, আর টি বের করে নিতে হবে। এখান থেকে দেখব শেষ থেকে এই 3 ওহম এই 6 ওহমের সাথে প্যারালাল আছে, অর্থাৎ কারেন্ট এখানে আসার পরে দুইটা পথ হয়ে গেছে। কারেন্ট চলাচলে একাধিক পথ এখানে বিদ্যমান, এই জন্য এই দুইটা পরস্পরের সাথে প্যারালালে রয়েছে, তাই লিখব 3 প্যারালাল 6। এবং এখানে তার আগে কারেন্ট সিরিজে ছিল, অর্থাৎ একটি পথে ছিল সোর্স থেকে কারেন্ট বের হওয়ার পর, এই জন্য এটা +3 ওহম। অনুরূপভাবে পিছনের ক্যালকুলেশন অনুযায়ী এই সার্কিটেরও টোটাল রেজিস্ট্যান্স বের করে নেব 5 ওহম। এখন ওহমের সূত্র থেকে আমরা কারেন্ট বের করে নেব 2.4 অ্যাম্পিয়ার, অর্থাৎ এই যে সোর্স থেকে যে কারেন্টটা বের হইতেছে এই কারেন্ট হচ্ছে 2.4 অ্যাম্পিয়ার। তো এটি হচ্ছে এই যে সোর্স থেকে কারেন্ট বের হইতেছে, I2 কারেন্ট বের হইতেছে যেহেতু, অর্থাৎ এটাই I2 কারেন্ট। এখান থেকে আমি এখন I1 এবং I3 বের করে নেব। (0.8 অ্যাম্পিয়ার। প্রিয় দর্শক, নিয়মাবলীর তৃতীয় যে নিয়মটি ছিল সেটা ছিল যে আলাদা আলাদা সোর্স বিবেচনায় প্রাপ্ত যে সকল কারেন্টগুলো, সে সকল কারেন্টগুলোকে প্রাইম দ্বারা ইন্ডিকেশন করে দিতে হবে। তো আমি এটাকে যে এই I1কে সিঙ্গেল প্রাইম, I2 সিঙ্গেল প্রাইম ও I3 সিঙ্গেল প্রাইম, এরপরে দ্বিতীয় সোর্স বিবেচনায় যে I1, I2, I3 পেয়েছিলাম সেটাকেও এরকম ডাবল প্রাইম দিয়ে আমি ইন্ডিকেশন করে দিব।
সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করে কোনো জটিল সার্কিট সমাধানের চতুর্থ যে নিয়মটি ছিল সেটা হচ্ছে যে এই যে আলাদা আলাদা সোর্স বিবেচনায় প্রাপ্ত কারেন্টগুলো, যে সকল কারেন্টগুলো পাইছি, এই সোর্স বিবেচনায় এই যে I1 I2 I3 পাইছি এবং এই সোর্স বিবেচনায় I1 I2 I3 পাইছি, এই যে সকল কারেন্টগুলো পাইছি এই সকল কারেন্ট মেইন সার্কিটের কারেন্টের সাপেক্ষে যোগ করতে হবে। অর্থাৎ এই যে এখন মেইন সার্কিটের কারেন্ট I1 বের করব, I1। তো এক্ষেত্রে মেইন সার্কিটের ডিরেকশন ছিল এই দিকে। এখন আমি দেখব 6 ভোল্ট সোর্স যখন বিবেচনায় নিয়েছিলাম তখন I1 এর ডিরেকশন কোন দিকে ছিল, অর্থাৎ সেটা ছিল I সিঙ্গেল প্রাইম এবং এই I সিঙ্গেল প্রাইমের ডিরেকশন ছিল এই দিকে, অর্থাৎ মেইন সার্কিটের একই দিকে। তার মানে এটা পজিটিভ হবে অর্থাৎ প্লাস হবে, তাই লিখতে পারি I1 সিঙ্গেল প্রাইম। এরপরে দেখব I1 ডাবল প্রাইম এর ডিরেকশন মেইন সার্কিটের সাপেক্ষে কোন দিকে। I1 ডাবল প্রাইম এটা এবং এর ডিরেকশন হচ্ছে এই যে এটা হচ্ছে মেইন সার্কিটের বিপরীত দিকে, তাই এটাকে মাইনাস দিতে হবে I1 ডাবল প্রাইম। মান বসিয়ে মান বের করে নেব। অ্যাম্পিয়ার। প্রিয় দর্শক, এখানে মান নেগেটিভ আসছে। এই নেগেটিভ মান আসার অর্থ হলো এখানে আমি I1 এর ডিরেকশন যেদিকে দিয়েছিলাম সেই দিকে নয়, বরং প্রকৃতপক্ষে কারেন্ট তার বিপরীত দিকে প্রবাহিত হবে। আচ্ছা, অনুরূপভাবে I2 বের করে নেব। এখন দেখব I2 সিঙ্গেল প্রাইম। I2 সিঙ্গেল প্রাইম এর ডিরেকশন ছিল মেইন সার্কিটে এই দিকে এবং 6 ভোল্ট যখন কনসিডার করছিলাম তখন তার ডিরেকশন ছিল মেইন সার্কিটের বিপরীত দিকে, তাই এটা মাইনাস হবে অর্থাৎ মাইনাস I2 সিঙ্গেল প্রাইম। এবার দেখব I2 ডাবল প্রাইম এর ডিরেকশন এদিকে যা মেইন সার্কিটের সাথে মিল আছে, অর্থাৎ এটা প্লাস I2 ডাবল প্রাইম। এখন মান বসিয়ে দিব, অর্থাৎ এই I2 এর ডিরেকশন মেইন সার্কিটের যেই দিকে আছে প্রকৃতপক্ষে সেই দিকে কারেন্ট প্রবাহিত হবে। অনুরূপভাবে I3 বের করে নেব। I3 মেইন সার্কিটের ডিরেকশন হচ্ছে নিচের দিকে, এই সোর্স বিবেচনায় এরও নিচের দিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং এই সোর্স বিবেচনায় এই দিকে নিচের দিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে, অর্থাৎ যা মেইন সার্কিটের একই দিকে দুইটাই, তাই দুইটাই পজিটিভ হবে। এর মান পজিটিভ আসছে, অর্থাৎ কারেন্ট ডিরেকশন যেদিকে আছে মেইন সার্কিটে প্রকৃতপক্ষে সেদিকে কারেন্ট প্রবাহিত হবে। প্রিয় দর্শক, এভাবেই আমি সুপারপজিশন থিওরেমকে অ্যাপ্লাই করে কোনো জটিল সার্কিটের I1 I2 এবং I3 কারেন্ট খুব সহজেই বের করে নিতে পারবো। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আর যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।